ঠিক সকাল ৯টা শুরু করছি নজরে বাংলা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% এখনই মেটাতে হবে, আর বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। 31শে মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তির টাকা মেটাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ আইনি অধিকার। রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। 6 মার্চের মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে বাকি 75% ডিএর প্রথম কিস্তির টাকা দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই 75% ডিএর টাকা কিভাবে মেটানো হবে তা নিয়ে 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে রাজ্য। মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও ডিএ পাবেন। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 58%। কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক 40%। এখন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটিরও বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। নিউজ 18 বাংলা। ডিএ দিতে আগেই রাজি হয়েছিল রাজ্য সরকার। গত বছরই সুপ্রিম কোর্টে জানিয়েছিল বকেয়ার 25% ডিএ টাকা জমা রাখা হোক। এবার সেই 25% টাকাই দ্রুত মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকার আবেদন করে জানায়, ডিএ কখনোই মৌলিক অধিকার হতে পারে না। বছরে 2 বার ডিএ দেওয়ার আবেদনেও আপত্তি জানায়। গত বছরের 16ই মের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তখনই রাজ্য বলে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে ডিএর টাকা পুনরুদ্ধারে জটিলতা সৃষ্টি হবে। বৃহস্পতিবার সেই ডিএ মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। অর্থাৎ এই টাকা আগেই দিতে রাজি হয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ডিএ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলল না ডিএ মৌলিক অধিকার। ডিএটা মৌলিক অধিকার আমরা কোনোদিন দাবি করিনি। আমরা বলেছি যে আইন স্বীকৃত অধিকার। মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম। যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয়, তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পড়ে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কিনা। আমরা বলেছিলাম যে না, মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না, কারণ সেটা তাহলে হলে আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে, এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়ে দিয়েছে, বছরে 2 বার ডিএ বাধ্যতামূলক নয়। নিউজ 18 বাংলা।
ডিএ নিয়ে কমিটি গঠন রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কপি রিভিউ করা হবে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি কমিটি রায় খতিয়ে দেখবে, কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করবে সরকার, মন্তব্য মমতার। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্যে পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? ভোটের আগে ডিএ মামলার রায়ে রাজনীতির চর্চা। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্ট ঘুরিয়ে বুঝিয়ে দিল যে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট বলেছে 25% দিতে, কেন 100% বলল না সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন 100 দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল, এই অসভ্য, এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই রায়কে কার্যকর করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার গরিব মানুষের বিরোধী হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার দল। রাজ্যের এই রায় তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে 100% দিয়ে দেওয়ার কথা বললোই না, রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠায় বঞ্চনা করে, ন্যায্য প্রাপ্যগুলো আটকে রাখে, তাহলে রাজ্য সরকার দিয়েটা দেবে কোথা থেকে? বরং সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আরো বেশি করে প্রমাণ করলো যে এই কেন্দ্রীয় সরকার আসলে কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্য সরকার বিরোধী। এটা কার্যত ঘুরিয়ে ওদের গালেই থাপ্পড়। ভোট ঘোষণার আগেই ভোটের প্রচার, বহিষ্কৃত বিজেপি নেতার নামে মালদার নানা জায়গায় দেওয়াল লিখন নির্দল প্রার্থী হিসাবে। এই দেওয়াল লিখনকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি বিধায়ক। দেওয়ালে ভোটের প্রচার, নির্দল প্রার্থী নিতাই মণ্ডলের নামে দেওয়াল লিখন। এই নিতাই মণ্ডল বিজেপির বহিষ্কৃত নেতা, তার নামে মালদায় দেওয়াল লিখন ঘিরে জোর শোরগোল। সামনেই বিধানসভা ভোট, তবে ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে মালদা বিধানসভা এলাকায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন নিতাই মণ্ডলের নামে। একসময় ওল্ড মালদা দাপুটে বিজেপি নেতা ছিলেন নিতাই। 2021 সালে বিধানসভা ভোটে নিতাইকে প্রার্থী করেনি বিজেপি, তারা প্রার্থী করে গোপাল সাহাকে। ভোটের প্রচারে গুলিবিদ্ধ হন গোপাল সাহা। তাকে খুনের চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগে নিতাই মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। মাসখানেক পর জামিনে ছাড়া পান নিতাই। এই নিতাই মণ্ডলের নামেই ভোট প্রচার, দেওয়াল লিখন। তো বিজেপি করি, সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি। ধান্দাবাজ, সেটিংবাজ আগাছাতে ভরে যায়। আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো 5-7 জন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করে। আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে বিধানসভা ভোটে লড়াই করছি। যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে, দেখলাম, ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির এটা।
মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। জীবিত হয়েও কমিশনের খসড়ায় মৃত, আতঙ্কে মন্দির বাজারের বংশীধরপুরের বৃদ্ধা। কমিশনের খসড়া তালিকায় নেই 90 বছরের বৃদ্ধার নাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিসুদ্দিন। আনিসুদ্দিন, এ নিয়ে কি বলছেন বিএলও? একেবারে দেখো, এই যে মন্দিরবাজার বিধানসভা এলাকার বংশীধরপুর গ্রামের বাসিন্দা ছপুরা লস্কর, বয়স 90, তার পরিবারের যেটা অভিযোগ, এই যে এশআইআর প্রক্রিয়া চলছে এবং সেই এশআইআর প্রক্রিয়া পরিবারের অন্যান্যদের এশআইআর ফর্ম আসলেও কিন্তু ছপুরা লস্করের কোনো ফর্ম আসেনি। এবং এরপরেই কিন্তু পরিবারের লোকজন যখন জানতে চান যে তার অর্থাৎ এই ছপুরা লস্করের নামের যে এশআইআর ফর্ম কেন আসেনি, তখনই জানা যায় যে ভোটার তালিকায় তার নাম নেই, অথচ তিনি জীবিত রয়েছেন। এবং পরিবারের লোকজন এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু ভোটার তালিকায় নাম নেই এবং এশআইআর প্রক্রিয়া চলছে, এই সময় কিন্তু নাম তোলা যাবে না এবং পরবর্তী সময়ে এই নাম তোলা যেতে পারে। এই ঘটনায় কিন্তু সরব হয়েছেন এলাকার বিধায়ক, তিনি বিধায়ক জয়দেব হালদার। বেশ ধন্যবাদ আনিসুদ্দিন। আপনার ভোটার থেকে বাদ দিয়েছে? হ্যাঁ। কেন? আমি জানি না, ভোট দিতে দিচ্ছি না। আপনাকে মৃত বলেছে? হ্যাঁ। ভোটার লিস্টে মৃত, ভোট দিতে দেয় না। ইলেকশন কমিশন বলছে আমরা ভোট নিলে কেস হয়ে যাবে আমাদের নামে, আমি ভোট নিতে পারবো না। এসআইআর এর ফর্ম পেয়েছে আপনার? ফর্ম পাইনি, আমার মার ফর্মটা পাইনি। বিডিও অফিসে গেছি, বলছে লোক তো বয়স হয়ে গেছে, আর কি হবে। আমি চাচ্ছি যে আমার মা আবার নতুন করে ভোট হোক, যাতে দিতে পারি আমরা। কেউ যদি 95 বছর বয়সে জীবিত থাকে, এটাই কি অপরাধ? আমরা বিডিও সাহেবকে বলেছি, এসডিও সাহেবকে বলেছি, আমরা রিটার্নিং অফিসারদেরকে বলেছি, ভারতবাসীর মানুষ জানুক যে নির্বাচন কমিশনার এসআইআর এর মাধ্যমে মানুষদের কিভাবে অত্যাচার করছে। আপনারা কি দলীয়ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন? নিশ্চয়ই পদক্ষেপ নেব। কাকদ্বীপে নদীর চর থেকে দেদার মাটি চুরি, কালনাগিনীর চরের মাটি তুলে পাচারের অভিযোগ উঠছে। দিনে দুপুরে নদীর চরের মাটি কেটে সাফ। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে মাটি মাফিয়ার দাপট। এটা ওই যে ঢালাই রাস্তা হয়েছে না? হ্যাঁ। কংক্রিটের রাস্তা হয়েছে না? হ্যাঁ। ওর সাইড গুলো মাটি। আচ্ছা। ভালো না। কংক্রিটের রাস্তা হয়েছে না? এই যে কংক্রিটের যে রাস্তাগুলো হয়েছে, এখান থেকে পুরো রাস্তা হয়েছে না? ওর সাইড গুলো মাটি। কাজ হচ্ছে? পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর, তোমার কার আন্ডারে করতে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্ট্রাক্টরের আন্ডারে কাজ। হ্যাঁ। এটা চরের যে মাটিটা, এটা কেন কাটা হচ্ছে? হ্যাঁ, বলতে পারছি না। প্রায় কাটে? কারা কাটে বলতে পারছি না। এলাকার লোকও আছে, নামটা আমি জানি না। ওরা কি ঘরের জন্য নিয়ে যায় কি ভাই? এই মাটিটা কিভাবে নিয়ে যায় ওরা? ওরা ভ্যানে নিয়ে যায়। কবে থেকে কাটা হচ্ছে? এই তো 12 মাস হয়, কিন্তু এখন একটু কম। খুব কাটতো, এখন ওই পুলিশ টুলিশ আসে তো, ওই জন্য কাটতে চায় না। এটা লোকের হয়তো মাটির দরকার, তাদের দিয়ে বিক্রি করে দেয়। যারা প্রধান মেম্বার, তারা আমার পাশাপাশি ঘর, তারা না করলে আমরা কি বলবো? আমাদের কথা শুনবে? লুকিচুরি কাটলো, আবার যখন পুলিশ এলো ভ্যান নিয়ে এত লোকাল মানুষই এই সঙ্গে জড়িত। হ্যাঁ, লোকাল না তো আমাদের এখানে হয়তো মাটি দিতে পারে কি আমি জানিনি ঠিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কারা এই কাজ করছে? দিনে দুপুরে মাটি চুরি কারা করছে? এ নিয়ে পুলিশ কিছু বলছে না? হ্যাঁ দেখো, প্রথমে বলি পুলিশের নজরদারি এড়িয়ে একেবারে দিবালোকে একেবারে যে কালনাগিনী নদীর চর, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে বুদ্ধপুর এলাকা, সেখানে নদীর চর কিন্তু দিনের পর দিন মানে বছরে প্রায় সময়ই কিন্তু এই মাটি কেটে তোলা হয়। একেবারে আমরা যে ছবিটা দেখলাম যে গতকাল যেটা দেখতে পাচ্ছি, একেবারে যে মাটির চর একেবারে 12 থেকে 15 জন লোক মিলে কিন্তু একেবারে মাটির চর কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং সেই মাটি প্রথমে তুলে বাঁধে রাখা হচ্ছে এবং সেই মাটিটা শুকিয়ে যাওয়ার পর একেবারে চড়া দামে কিন্তু সেই মাটিটা বিক্রি হয়ে যাচ্ছে। একেবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের নজরদারি এড়িয়ে কিন্তু এই কাজটা হচ্ছে এবং স্থানীয় কিছু মানুষজন এর সঙ্গে জড়িত আছে বলে স্থানীয় বাসিন্দাদের। বেশ, আর এ পঞ্চায়েত কি বলছে শোনাবো। না না, এটা একদম ডাহা মিথ্যা কথা।
হয়তো মাটি কাটছে লুকিয়ে চুরে অনেকে কাটে, আমরা বাধা দিই, পুলিশকে আমার বলা আছে প্রতিদিন আমার পক্ষে যাওয়া সম্ভব না চরে, আমি আমার সোর্স লাগিয়ে দেখছি যদি ওরা মাটি কাটে যেন তেন প্রকারে পুলিশকে তো জানাবো, রাস্তার কাজ হবে আর এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে, এজেন্সি তার কাজ করবে, তার মাটি লাগুক জাগ লাগুক তারা দেবে, তাকে নিশ্চিত আমরা বলিনি একটা এজেন্সিকে যে তুমি গিয়ে চর থেকে মাটি নিয়ে এসে ওখানে দিয়ে দাও, একটা চক্র ওখানে কাজ করে, আমরা অনেকবার পুলিশকে দিয়ে ধরিয়েছি, ওরা রাতের অন্ধকারে কাটে, এটুকু রিপোর্ট আমার কাছে আসে, আর আইনগতভাবে যেটুকু করা দরকার স্টেপ আমি নিয়ে নেব। পাড়ার গলিতে দলছুট হাতি, চন্দ্রকোনার ঠাকুরবাড়ি বাজারে হুলস্থুল, হাতির হামলায় ভাঙলো বাড়ির একাংশ, হাতির আতঙ্কে পালাতে গিয়ে আহতও হয়েছে একজন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এখন কি অবস্থা? সুকান্তর সঙ্গে কথা বলবো, তবে তার আগে ছবিটা দেখাচ্ছি আপনাদের কিভাবে হাতির তাণ্ডব। পাড়ার গলিতে দলছুট হাতি, চন্দ্রকোনার ঠাকুরবাড়ি বাজারে হুলস্থুল, সে হাতির হামলায় ভেঙে গিয়েছে বাড়ির একাংশ, হাতির আতঙ্কে পালাতে গিয়ে আহত হয়েছেন একজন। তবে ঘণ্টাখানেক রামগড় হয়ে জঙ্গলে ফেরে সেই দুই হাতি। করে বলছে হাতি আসছে এরকম শুনে যাচ্ছে, তারপর ঠিক 8:15-20 করে হাতি পকেটে চলে আসে এবং অনেকের ঘর দুয়ারও টুকটাক ক্ষতি করেছে, 2-3 জন এমনি পড়ে গেছে ভয়ে আতঙ্কে, তাদের হাতে পায়ে আঘাত লেগেছে, ভেঙেছে, ট্যাপ ভেঙেছে, একদম গেট করে চলে এসেছিল, একদম গেটে, একদম ঘরের গেটে, যেটা মেন গেটে। কটা ছিল হাতি? হাতি ওখানে দুটোই ছিল। আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। উইকেন্ডে ফের শীতের কামড়, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে তাপমাত্রা, কলকাতায় আবারও 14-15 ডিগ্রিতে পারদ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 15.7 ডিগ্রি। উইকেন্ডে ফের শীতের কামড়, দক্ষিণবঙ্গে আজ স্বাভাবিকের নিচে তাপমাত্রা, কলকাতায় আবারও 14-15 ডিগ্রিতে নেমেছে পারদ, কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা 15.7 ডিগ্রি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? এরকমই শীতের স্পেল আর কদিন থাকবে? দেখো, রবিবার পর্যন্ত এই উইকেন্ডে শীতের আমেজ থাকবে এবং বরং বলা ভালো যে রবিবার, আগামীকাল শনিবার এবং পরশুদিন রবিবার শীতের আমেজ আরো একটু বাড়বে, আরো 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে কলকাতায়, এবং জেলার ক্ষেত্রেও বেশ কিছু জেলাতে 2 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। যেমন কলকাতায় গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে এবং এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে, এবং এরকমই থাকবে আগামী রবিবার পর্যন্ত। এই শীতের স্পেল থাকবে, উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গ। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে এখনো জাঁকিয়ে ঠান্ডা রয়েছে, দার্জিলিং এর তাপমাত্রা বেশ নিচের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, উত্তরবঙ্গে ঠিক কিরকম ওয়েদার রয়েছে এবং উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে, হাওয়া অফিস কি বলছে? হ্যাঁ দেখো, উত্তরবঙ্গে এখনো কিন্তু শীতের যে স্পেলটা কিন্তু অব্যাহত রয়েছে, পাহাড় থেকে সমতল সর্বত্র কিন্তু ঠান্ডা অব্যাহত। বিশেষ করে পাহাড়ি এলাকায় আজ কিন্তু খানিকটা তাপমাত্রা নামলো। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা ঘোরাফেরা করছে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে, এবং যারা পর্যটকরা বেড়াতে আসছেন তারাও কিন্তু বেশ খোঁজ নজরে রয়েছেন। জমজমাট মেল, সকাল থেকে কিছু ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে কালিম্পং, সেখানেও কিন্তু সকাল থেকে কুয়াশার দাপট এবং রোদের দেখা মেলেনি, এবং তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। সমতলের জেলাগুলিতে যদি তাকায় সেখানেও কিন্তু তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে রায়গঞ্জ সর্বত্র কিন্তু ঠান্ডার যে মুড, সেই মুডে কিন্তু রয়েছে উত্তরবঙ্গবাসী। এবং আগামী কয়েকদিন এমন